আচ্ছা দেখো, এর আগের দিন ক্লাসে কোষে থেকে 1.9 এর সরি 1.3 এর 9 অব্দি করেছিলাম। 10-এর দাগেরটা দেখো, 10-এর দাগেরটা বলছে 0.2 3 2 3 2 3 এরকম চলতে আছে। আরেকটা সংখ্যা হচ্ছে 0.21 0.21 211 2111 এরকম চলতে আছে। সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। মূলদ অর্থাৎ সসীম দশমিক লিখলেই হবে। এ দুটা হচ্ছে অসীম দশমিক, এটা হচ্ছে আবৃত, এটা অনাবৃত। এই দুটার মাঝে দশমিক সংখ্যা, যে কোনো দুটা দশমিক সংখ্যা যদি খুঁজতে চাও, তো দশমিকের পরে যতগুলা সংখ্যা ধরো দুটা অঙ্ক লিখছি, দশমিকের পরে দুটা অঙ্ক, এটা হচ্ছে 21, এটা 23, এর মাঝে 22 আছে, একটা পাচ্ছি। যদি একটু বড় করে দিই, তিনটা যদি নিই, তিনটা এলে কত হবে? এটা 212 মতো ভাবো, এটা 232, এর মাঝে অনেক সংখ্যা আছে। তাহলে মূলদ সংখ্যা তৈরি করতে গেলে দুটা মূলদ সংখ্যা, একটা হবে 0.213, এটা একটা মূলদ সংখ্যা, কারণ একে পি বাই কিউ আকারে প্রকাশ করলে হবে 213/1000, তাই তো? একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, এটা একটা সংখ্যা হবে। এছাড়া 214 এরকম চলতে থাকবে। 0.215 232 অব্দি, তুমি অনেকগুলাই সংখ্যা হবে, যেকোনো দুটা নিতে বলছে, তোমার মনের ইচ্ছা দুটা নিয়ে নিবে। তারপরে দেখো 11, 11 বলছে 0.21 0.2101 এবং 0.2222 অর্থাৎ 2 পৌনঃপুনিক, 0.2222 এরকম চলতে আছে। এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলছে, এর মাঝে দুটা মূলদ সংখ্যা একই রকম, দুটা নিলে 21 22, মাঝে কোনো পাবেন। যদি তিনটা অঙ্ক নাও, তিনটা অঙ্ক নিলে এটা 210 আর এটা 222, এর মাঝে অনেক মূলদ সংখ্যা হবে। এটা হবে 211, 0. মানে 211 212, 0.213, এরকম চলতে থাকবে, ঠিক আছে? যদি আরো বেশি চাই, যদি 100 হাজারও যদি চাই, এদিকে অঙ্ক বাড়িয়ে দিবা, আর এদিকের অঙ্ক যদি বাড়িয়ে দেওয়া, ঠিক আছে? এটা তো 2 1 0, এটা 2 2 2 2 চলতে থাকবে। এর মাঝে চারটা অঙ্ক যদি দিল, এর মাঝে অনেকগুলো সংখ্যা পেয়ে যাবে, চারটা অঙ্ক, ঠিক আছে? এরপর দেখো স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য, 10টি মিথ্যা বক্তব্য। খুব সহজ, বলে দিচ্ছি দেখো। 12 সত্য আর মিথ্যা বক্তব্য। প্রথম স্বাভাবিক সংখ্যা, তুমি শূন্যকে নিয়ে বলতে পারো শূন্য স্বাভাবিক সংখ্যা, শূন্য হলো একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা একটা মিথ্যা বক্তব্য। এরপরে সত্য বক্তব্য, শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে এটা হবে সত্য বক্তব্য, ঠিক আছে? অখণ্ড সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা, আমি মিথ্যা বক্তব্য যদি বলি 2/3 একটি অখণ্ড সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা, এটা হবে মিথ্যা। যদি বলি শূন্য একটি অখণ্ড সংখ্যা, এটা হবে সত্য। এরকম ভাবে পূর্ণ সংখ্যা, একই রকম ভাবে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সবই লেখা যায়, ঠিক আছে? দেখো পূর্ণ সংখ্যায় লিখবে, ধরো 5/7 হলো একটি পূর্ণ সংখ্যা, এটা তো ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা নয়, এটা মিথ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে কে পড়ে? যত মাইনাস সংখ্যা আছে, শূন্য আছে, শূন্য একটি পূর্ণ সংখ্যা, শূন্য হলো একটি পূর্ণ সংখ্যা, এটা হবে সত্য।
তারপর মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার ক্ষেত্রে একটা অমূলদ সংখ্যা লিখে নিবে, সেটা মিথ্যা হয়ে যাবে। যেমন ধরো বললাম √2 মূলদ সংখ্যা, √2 মূলদ সংখ্যা, এটা কি মিথ্যা। √9 মূলদ সংখ্যা, এটা হবে সত্য। তারপর অমূলদ সংখ্যা, √25 একটি অমূলদ সংখ্যা, এটা হবে মিথ্যা। √21 একটি অমূলদ সংখ্যা, এটা হবে সত্য। বাস্তব সংখ্যার ক্ষেত্রে লিখবে ধরো লিখবে সমস্ত বাস্তব সংখ্যাই পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে, কিন্তু সমস্ত বাস্তব কি পূর্ণ সংখ্যা হবে? এটা মিথ্যা। আমি উল্টাটা বললে সমস্ত মূলদ সংখ্যা, আচ্ছা সমস্ত মূলদ সংখ্যাই হলো বাস্তব সংখ্যা, এটা সত্য। ঠিক আছে, 13 তারিখটা দেখো, 13 তারিখটা কি বলছে? একটি গুণ করতে 2 টাকা, একটি যোগ করতে 1 টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে হিসাব করে দেখি। দেখো এক একটা করে দেওয়া আছে, এক একটা বই করে দেওয়া আছে। দুইটা দেখো 13 ভাগের 2, 2x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 3 যখন x সমান 7। এই মানটা কোনো কাজে আসবে না, এমনি বার করা যায়। যে আমি কতগুলা গুণ করব সেটা আগে দেখো। 2x³ মানে 2 গুণিত x গুণিত x গুণিত x, তারপর 3x², 3 গুণিত x গুণিত x প্লাস 2 ইন্টু x প্লাস 3। দেখো কতগুলা গুণ আছে আগে হিসাব করলি। কটা গুণ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। অর্থাৎ টাকা লাগবে, মোট টাকা কত লাগবে? মোট টাকা লাগবে 6টা গুণ, আর প্রতিটা গুণের জন্য 2 টাকা করে লাগবে। আর যোগ করা আছে 1টা 2টা 3টা, 3 গুণিত 1, একটা যোগের জন্য 1 টাকা, তাহলে 6 দুগুণে 12 3 অর্থাৎ 15 টাকা। মোট টাকা লাগবে কত? 15। এরপরে দেখো 14 দাগ এমসিকিউ, √5 এর দশমিক বিস্তার, √5 এর দশমিক বিস্তার। √5 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হলেই তার দশমিক বিস্তার কি হবে? অনাবৃত হবে, অসীম, অসীম অনাবৃত, অসীম অনাবৃত। √5 এর দশমিক বিস্তার, √5 এর দশমিক বিস্তার, এটা একটা অমূলদ সংখ্যা, অসীম অনাবৃত। কোন অপশনে আছে? অপশন এ একটি সসীম দশমিক, অপশন বি একটি সসীম অথবা আবৃত, একটি সসীম এবং অনাবৃত। অপশন সি হবে সঠিক। ডেটটা দেখো, দুটি অমূলদ সংখ্যার গুণফল, দুটো অমূলদ সংখ্যার গুণফল, দুটো অমূলদ সংখ্যার গুণফল অমূলদ হতে পারে, মূলদ হতে পারে। যেরকম ধরো √5 আর √5 যদি গুণ করি এটা হয়ে যাবে 5, এটা একটা মূলদ। আর √5 ইন্টু √3 এগুলো গুণ করলে √15, এটা একটা অমূলদ। তাহলে মূলদ কিংবা অমূলদ সংখ্যা অপশন ডি, অপশন ডিটা হবে ঠিক, সঠিক। 3 দাগে কি বলছে?
পাই পাই হচ্ছে একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। পাই হচ্ছে অমূলদ। আর 22/7 এটা একটা মূলদ সংখ্যা। পাই হচ্ছে অমূলদ সংখ্যা আর 22/7 মূলদ সংখ্যা। অপশন ডি হচ্ছে সঠিক। 4 দাগটা বলছে দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই। দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। তাহলে 4 দাগের উত্তর কি হবে? দুটা মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র মূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে, কোনো মূলদ সংখ্যা নেই। অপশন সি হবে সঠিক। 5 কি বলছে? দুটি অমূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই। দুটো অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যাও আছে। কোনো মূলদ সংখ্যা নেই, ভুল। একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, ভুল। অসংখ্য অমূলদ সংখ্যা আছে। অপশন সি হবে সঠিক। 6টা দেব। জিরো সংখ্যাটি শূন্য, অখণ্ড কিন্তু পূর্ণ সংখ্যা নয়। দেখো অখণ্ড যারা তারা সবাই পূর্ণ, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। যারা পূর্ণ সংখ্যা তারা সবাই মূলদ সংখ্যা। তাহলে এটাও ভুল। মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, এটাও সেম ভাবেই ভুল, কারণ সব মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়। অপশন ডি। এরপরে 15 দাগটা দেখো। পনেরোর এক বলছে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। দেখো দুটো অমূলদ সংখ্যা, ধরো একটা লিখছি 3 প্লাস √5, আর একটা অমূলদ সংখ্যা হচ্ছে 3 মাইনাস √5। এই দুটো অমূলদ সংখ্যাকে যদি আমি যোগ করি, যোগ করলে কি দাঁড়াবে? 3 প্লাস √5 প্লাস 3 মাইনাস √5। √5 কাটবে, 3 আর 3 কত হবে? 6। এটা একটা মূলদ। তাহলে প্রাথমিকভাবে আমরা দুটো অমূলদ সংখ্যা নিয়েছিলাম, সেখানে দুটো যোগ করেছি, দিয়ে মূলদ সংখ্যা পাচ্ছি। এটা একটা উদাহরণ হয়ে গেল। দ্বিতীয় কি বলছে দেখো। উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল, আচ্ছা দেখো বিয়োগফল মূলদ হতে হবে। বিয়োগফল মূলদ। একটা সংখ্যা যদি দিলেই 2 প্লাস √3, এটা একটা সংখ্যা। আর একটা সংখ্যা হচ্ছে -2 প্লাস √3। এগুলো যদি বিয়োগ করি তাহলে এটা দাঁড়াবে 2 প্লাস √3 মাইনাসে মাইনাসে +2 মাইনাস √3। √3 কাটবে ইজ ইকুয়াল টু 4। এটা একটা মূলদ। তারপরটা দেখো 1/7 আর 2/7 এর মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলছে। 1/7 আর 2/7 এর মধ্যে একটাই মূলদ সংখ্যা। 15/3 1/7 আর 2/7, উপর নিচে কত গুণ করো, অথবা এর গড় বার করলেই হবে। এর গড় মানে দুটো যোগফল বাই 2, সেটা করলে হয়। বা উপর নিচে আমি যদি 2 দিয়ে গুণ করি, যেহেতু মাঝে একটা সংখ্যা জানতে হয়েছে, 2 দিয়ে যদি উপর নিচে গুণ করি, এটা হবে 2/14, এটা হবে 4/14। এর মাঝে একটা মূলদ সংখ্যা কত হবে? 3/14। তারপর দেখো চারটা কি বলছে? 1/7 আর 2/7 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা লিখি। একটি অমূলদ সংখ্যা, তাহলে 1/7 কে আমি দশমিকে প্রকাশ করে রাখবো, ঠিক আছে? আর 2/7 কেও দশমিকে প্রকাশ করব। 1/7 এই 7 দিয়ে ভাগ করা আগে দেখিয়েছিলাম। 7 দিয়ে যদি দশমিক, আগের ক্লাসে ছিল। 7 একে 7, 3 দশমিকের জন্য 0, 7 4 28, 2 দশমিকের জন্য 0, 7 2 14, 6 দশমিকের জন্য 0, 7 8 56, 4 দশমিকের জন্য 0, 7 5 35, দশমিকের জন্য 5 দশমিকের জন্য 0, 7 7 49। দেখো 1 ঘুরে আসছে, তাহলে এটার মাথায় কোন কোন, অর্থাৎ 0.1428557, একের মাথায় কোণগুণিক আর 7 এর মাথায় কোণগুণিক। সরি, এটা 1/7।
আর 2/7 মানে কত? 2। 7 7 দিয়ে 2 কে যদি ভাগ করো দশমিকের জন্য 0, তাহলে 7 2 এ 14। না 2 থেকে শুরু হয়েছে, তাহলে এইখান থেকে 14 আসবে। তাহলে এটার মান দাঁড়াবে 2 8 5 7 1 4। 2 8 5 7, তারপর ঘুরে আসবে 1, তারপর 4। এই সংখ্যাগুলোই বারবার ঘুরে ঘুরে আসবে 7 দিয়ে যদি ভাগ করো। ঠিক আছে, এর মাঝে একটা অমূলদ সংখ্যা লিখতে বলছে। এর মাঝে একটা অমূলদ মানে কি? অনাবৃত দশমিক সংখ্যা। অনাবৃত দশমিক সংখ্যা এর মাঝে যদি 0.15 লিখি, 150 1500 15000 এরকম যদি চলতে থাকে, এটা একটা অনাবৃত দশমিক সংখ্যা। আসলে এটা অনাবৃত দশমিক মানে কি বলবো? অমূলদ সংখ্যা। এর পরেরটা 5 এর দাগ, 15/5 কি বলছে? 0.1 সরি 0.0123 এর মাথায় পৌনঃপুনিক। এই আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলছে। সামান্য ভগ্নাংশে পরিণত, দেখো দশমিকের পরে কতগুলো আছে? দশমিক সরি এর পদ্ধতি বলেছিলাম যে সংখ্যাটা থাকবে পুরোটা লিখবো, শূন্য লেখার কোনো দরকার নেই। 123 বিযুক্ত যে যাদের মাথায় পৌনঃপুনিক নেই 0 1 2 সেটা বিয়োগ, অর্থাৎ 1 2 বিয়োগ 12 বিয়োগ। এই তিনটার জন্য 1000, এই তিনটার জন্য, কারণ দশমিকের তিনটা সংখ্যা মানে এর পিছনে তিনটা শূন্য। আর পৌনঃপুনিকের জন্য একটা 9, 3 আছে পৌনঃপুনিক, তার জন্য একটা 9। তাহলে এটা দাঁড়াবে 1 1 1 বাই 9000। দেখো এটা 3 দিয়ে ভাগ দেবো উপর নিচে, 3 দিয়ে যদি ভাগ করি 3 থেকে 9, 3 7 21, এটা হবে 3000 সমান 37 বাই 3000, 37 বাই 3000। ঠিক আছে, আজকে এইখানে অবধি থাক। পরের দিন আমরা সূচক নিয়ে শুরু করব, সূচক নিয়ে আলোচনা শুরু করব, অর্থাৎ কোষে দেখি 2।